আজকে আমরা নবম দশম শ্রেণীর 7.1 এর 2 এর ক নাম্বার কিভাবে আঁকতে হয় এবং কিভাবে লিখতে হয় এটা আমরা শিখব। তো দেখো এখানে বলা হয়েছে ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি ও অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার। তো এটা আমরা কিভাবে অঙ্কন করব এবং কিভাবে লিখব। আমরা যেভাবে অঙ্কন করব আমরা ওইভাবেই লিখতে পারবো। তো প্রথমে আমরা শুরু করি 2 এর ক। এখন যেহেতু এখানে দেখো ভূমি আছে 3.5 সেন্টিমিটার, তো আমরা প্রথমেই এইটা অঙ্কন করি। অনেকে আমরা করি কি স্কেলটা একদম এই শুরু দিয়ে আমরা ধরি, ঠিক আছে? এটা এভাবে করা যাবে না। আমরা ধরবো এই যে প্রথম যে কালো দাগটা, আমরা এখান থেকে শুরু করব। তাহলে 3.5 সেন্টিমিটার যদি আমরা অঙ্কন করি তাহলে কি হয় দেখো, আমরা আগে নাম দিই এ 3.5 সেন্টিমিটার। তো আমরা প্রথম এই যে কালো দাগটা, ঠিক আছে, এই যে কালো দাগটা এখান দিয়ে শুরু করবে এভাবে 3.5। তো এই হলো 3.5 এই, ঠিক আছে, এই 3, তারপর কি 1 2 3 4 5, এই যে বড় দাগটা। তো তাহলে আমরা এইভাবে দেবো, এইভাবে ধরো দেখাচ্ছে এই যে এইভাবে, তারপর এভাবে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে আবার লিখবো, ঠিক আছে, 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। এরপর দেখো বলছি কি ভূমি সংলগ্ন একটি কোণ আর অপর দুই বাহুর সমষ্টি। তো আমরা সমষ্টিটা আগে অঙ্কন করি। আসলে কিভাবে তুমি যদি জ্যামিতিটা, যে কোনো জ্যামিতি নিজে অঙ্কন করতে পারো তাহলে তুমি লিখতেও পারবা। তো ওইটা আমি শিখাবো আজকে সম্পূর্ণটা একদম কিভাবে আঁকতে হয়, কিভাবে লিখতে হয় এটা শিখাবো। তো সমষ্টি আমরা এস ধরি, তাহলে 8 সেন্টিমিটার। স্কেল দ্বারা তোমরা এখন অবশ্যই পারো। এই প্রথম যে কালো দাগটা এখান দিয়ে শুরু করব, এই যে দেখা যাচ্ছে, তারপর 8 কোথায়, এই 8 আমরা এই বাচ, এরপর আমরা এখানে লিখবো 8 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর আমরা কোণ অঙ্কন করব। কোণ অঙ্কন করবো আমরা চাঁদা দিয়া, ঠিক আছে। কিভাবে করি দেখো, প্রথমেই এভাবে চাঁদা ধরতে হবে। ধরো আমরা এখানে করি অথবা এখানে করি, এখানেও করতে পারি। প্রথমে এইভাবে একটা দাগ দিতে হবে, ধরো এইভাবে, এইভাবে একটা, এইভাবে দাগ দিতে হবে। এই দিলাম, দেওয়ার পর এরপর দেখো এই যে মাঝখানে যে দাগটা, এইটা এইভাবে উঠাবে। দেখো এই দাগটা, এই যে কোনা, এখান দিয়ে এভাবে ধরবে, এভাবে দেখো আমি কিভাবে ধরতে আসছি, এই যে একদম এই দাগটাই কোনায় ফেলাবা, দেখা যাচ্ছে। আর এই জায়গায় যে কালো দাগটা, এইটাই দাগ পচাই ফেলাবা, ঠিক আছে। ক্লিয়ার দেখা যাচ্ছে। অনেকের দেখো এই যে এই কালো দাগটা, এই দাগ পচাই দিতে হবে, ঠিক আছে। আর এই জায়গায় দাগের যে একদম প্রথম যে বিন্দুটা, ওইটা এই কোণায় রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো যদি গণনা করি কিভাবে হয়, এই যে 10 20 30 40 50 60, ঠিক আছে, 70 80, এভাবে গণনা করতে হবে। যেহেতু আমাদের ওখানে বলছে 60 ডিগ্রি, তাহলে এই 50 এই 60, ঠিক আছে। এই যে এটা সোজা, যে এইটা এইখানে একটা এরকম বিন্দু দিতে হবে একদম, এইটা সোজা সোজা, ঠিক আছে। এরপর আমরা
প্রথমে এই বিন্দুটা এভাবে ধরবো, তারপর এইভাবে ধরবো, দেখবো যে আবার ঠিক আছে কিনা। এরপর এই বিন্দুতে ধরবো একটু, বাস। এরপর আমি এবার দাগ দেবো, বাস। এটা এ পর্যন্ত আনলেও হয়, এর চেয়ে বেশি আনলে হয়, আমি কম নিলাম। এরপর এখানে আমরা এভাবে লিখবো 60°। আশা করি এতটুকু বুঝতে পারছো। যারা তোমরা জ্যামিতি পারো তাদেরকে ধন্যবাদ, যারা না পারো তাদের জন্য এই ভিডিওটা করতে আছি। এটা আমরা নাম দিই কোণ এক্স। তোমরা অনেকে আছো জ্যামিতি অঙ্কন করতে পারো, কোথায় কিভাবে কিসের জন্য কাটছো ওটা জানো না, বিস্তারিত আলোচনা বোঝানো হবে এখানে, দেখো। এরপর আমরা কি করব, এখন আমরা চিত্রটা অঙ্কন করব। প্রথমে একটা যে কোনো রশ্মি নেবা। এখন আমি রশ্মি নিয়ে অঙ্কন করি, এই যে। ইচ্ছে করলে কিন্তু এভাবে অঙ্কন করা যায়, তখন লেখার সময় এইটা বলতে হবে কিন্তু রেখা অংশ। আর যদি এভাবে একটা তীর চিহ্ন দাও তখন হবে কি রশ্মি, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা কি করব, যেহেতু একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, আমরা ওইটা সমান করে কেটে নিব। তো প্রথমে আমরা এভাবে মাপ নিব, এই কাটাটা একদম শুরুতে দেবা, তারপর একদম এরকমের লাস্ট প্রান্তে, মানে সম্পূর্ণটা মাপ নেবা, ঠিক আছে? এই যে নেওয়ার পর এটা এই জায়গায় আনিয়ে এই জায়গায় দেবা। এভাবে কেটে নিতে হবে। আমরা এটা নাম দিই বি ই, আর এটা নাম দিই সি। তো এর সমান করে কাটছি, তো আমরা এখানে এ দিলাম। এরপর আমরা এই কোণের সমান করব। ধরো আমরা এইভাবে এটা কোনো মাপ না, যে কোনো একটা মাপ নিলাম, যে কোনো একটা মাপ নিয়ে, এই যে আমরা যে কোনো একটা মাপ নিয়ে তারপর আমরা এইভাবে দিলাম। আমরা একটা নতুন করে দিই, যাই হোক নতুন করে দিলাম। এরপর আমরা এই জায়গায় এভাবে ধরে তারপর আবার একই মাপ নিয়ে এভাবে আমরা দিলাম। একটা কোণের সমান করে আর একটা কোণ অঙ্কন করার নিয়ম হইলো দুইটা মাপ নিতে হবে। এই যে নিলাম একটা, আর একটা এভাবে নিতে হইবে, যদিও 60° এক হবে, ঠিক আছে? এইভাবে 60°র সময় দুটো মাপই একরকম হবে, অন্যথায় হবে না। দেখা যায় না, এই যে এইভাবে কাটলাম এইভাবে। তাহলে একটা কোণের সমান করে একটা কোণ কিভাবে অঙ্কন করে, প্রথম আমরা এই মাপটা নেব, যে কোনো মাপে একটা ব্যাসার্ধ নেব, এটা তোমার মনের মতন তুমি নিতে পারো। নেওয়ার পর ওইটার আবার যে জায়গায় আমরা সমান করতেছি ওই জায়গায় আমরা দিব এভাবে। দেওয়ার পর আবার এই মাপটা নিতে হবে, এই মাপটা এই যে নিলাম এভাবে এভাবে, ঠিক আছে? এখন 60° তো ওই জন্য সমান হবে, অন্যথায় সমান হবে না। এই ভিডিওটা অনেক রাত, বর্তমানে 3টা বাজে, একটু ওই জন্য সাউন্ডটা একটু অন্যরকম লাগতেছে। তো আমরা যদি এইভাবে ধরবো এভাবে, ঠিক আছে? ধরার পর তারপর আবার দেখবা এই যে কর্ণটা, হ্যাঁ, এই বিন্দুটা ঠিক রাখবা আর এই বিন্দুটা, তারপর এইভাবে একটা টান দিতে হবে এইভাবে, ঠিক আছে? তবে আবার এখানে আমরা তীর চিহ্ন দিলাম, আর তীর চিহ্ন না দিলে তখন কিন্তু লেখার সময় আমার রেখা অংশ বলতে হবে। আর আমি এখন তীর চিহ্ন দিয়েছি, এখন আমরা লেখার সময় কি করব, লেখার সময় আমরা এটাকে রশ্মি বলবো। তো এটা নাম দিলাম ই, তো এটার নাম দিলাম এফ, ঠিক আছে? এরপর আমরা করব কি, এই যে সমষ্টি এস, এইটা সমান করে কাটবো, এই যে একদম এভাবে দেখা যাচ্ছে, এইভাবে মাপ নিতে হবে। তারপর আবার
এই জায়গায় বসাইয়া এভাবে কাটতে হবে। সরি এই জায়গায় না তো, এই জায়গায় এই জায়গায় এভাবে কাটতে হবে। কাটার পর এই বিন্দুর আমরা নাম দিলাম ডি। এখন আমরা এটা যোগ করি। এটা যদি যোগ করি তাহলে কি হয় দেখো, ত্রিভুজ হয়ে গেছে না? আসলে ত্রিভুজ হয় নাই, দেখতে ত্রিভুজ, এটা ত্রিভুজ ঠিক আছে, কিন্তু আমাদের যেটা অঙ্কন করতে বলছে ওইটা হয় নাই। কেন হয় নাই যদি একটু বলি, যেমন দেখো এটি একটি ত্রিভুজ, ঠিক না? এটি একটি ত্রিভুজ, ধরো এটা আমরা ভূমি ধরি, আর এইটা অপর দুই বাহু না। এখন যদি এই দুই বাহুর সমষ্টি, ধরো এটা 5 সেন্টিমিটার, ধরো এটাও 5 সেন্টিমিটার, এই দুটো যদি এক জায়গায় দেয়, অর্থাৎ এই 5 5 10 এক জায়গায় দেওয়া, ঠিক আছে? এখন এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম, এই ত্রিভুজটা কি হইলে ভূমি ঠিকই আছে, কোণ ঠিকই আছে, কিন্তু এই যে বাহুটা, এই বাহুটা কিন্তু দুইটা বাহুর সমষ্টি এক জায়গায় দেওয়া ছিল, ওইটা এই। তাহলে কি হইলো, যে ত্রিভুজ অঙ্কন করতে বলো তার একটা বাহু এই আর দুইটা বাহু এই, আর এটা তো আমরা মন করা দিলাম, তাহলে কি ওই ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে? হয় না। এখন ধরো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই ভূমি আর যে বাকি যে দুইটা বাহু এই দুইটা বাহু যদি এইভাবে একসাথে দেওয়া থাকে, তাহলে এই বাহুটার যে কোনো একটা বিন্দুতে ভাঙ্গে আবার এভাবে আনতে হবে না? এখন এখন তো আমরা বলতে পারি এখানে 5 5, কিন্তু এটা যদি দেওয়া না থাকে তখন তো বলা যাবে না দুইটা একসাথে দেওয়া আছে কোনটা কতটুকু, ওইটা তো আর বলা যাবে না, ঠিক আছে? তাহলে তোমরা করবা কি, আর কোনটা কত নিতে হবে তাও তো বলে না। এখন তোমরা যে কোনো একটা জায়গা দিয়ে ভাঙ্গো, কোনো সমস্যা নেই, তুমি যে কোনো জায়গা দিয়ে একটা ভাঙ্গো, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো আমি এই জায়গাতে ভাঙলাম, দুইটা টুকরো হলো না, একটা টুকরো একটা টুকরো, এই দুই টুকরো দিয়ে ত্রিভুজটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ এইভাবে ধরো আমি ত্রিভুজটা অঙ্কন করলাম, আমি এখানে ভূমি কাটলাম, তারপর কোণটা আমরা এখানে এভাবে দিলাম, তা কোণ দেওয়ার পর দুই বাহুর সমষ্টি আমি এই যে কেটে নিলাম। এখন এই দুই বাহুর সমষ্টি কেটে নিয়েছি, ঠিক আছে? এখন এখানে যে কোনো একটা বিন্দুতে আমরা কি করবো, এটা ভাঙবো, তবে শর্ত আছে, ওইটা দিয়েই তো কমপ্লিট করতে হবে অপর বাহুটা। ধরো আমি এই জায়গাতে ভাঙলাম, এখন দেখা যাইতেছে এই যে এইটা তুমি এখানে আনলা, এতটুকু হইলো, তাহলে তো আর হবে না, তোমার এটা কমপ্লিট করতে হবে। আবার তুমি একটু বেশি কাটলা, তখন হইলো কি, তখন দেখলা যে এখান থেকে একটু বেশি হইতেছে, তাও তো হইতে পারবে না, কারণ এইটু দিয়ে যে জায়গা দিয়ে কাটো কোনো সমস্যা নাই, যতটুকু বাড়তি থাকবে অতটুকু দিয়ে এই ভাগটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এখন তুমি যদি স্কেল দিয়ে কাটতে পারো, কিন্তু তাতেও সমস্যা আছে। কিভাবে সমস্যা আছে দেখো, এই যে এইখানে কতটুকু কতটুকু কোণ, যা এই জায়গায় অনেক, এই জায়গায় দেখো অনেক দেখা যাচ্ছে না, এই যে গ্যাপটা। তাহলে তুমি যদি স্কেল দিয়ে এটারে অর্ধেক অর্ধেক করিয়ে তারপর অঙ্কন করো, তাহলে ওইরকম একটা সমস্যা হবে। কারণ আহ, দেখা যাবে যে ঠিক আছে, আসলে ঠিক নেই। কেন জানো? ধরো এটা তো 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, তারপর তো 360 ডিগ্রি, ঠিক আছে? এখন এই যে 90 ডিগ্রি মানে সমকোণ, এই 90 ডিগ্রিকে যদি আমরা 90 দিয়ে ভাগ দিই, তাহলে হয় 1 ডিগ্রি। আবার ওই 1 ডিগ্রিকে 60 দিয়ে ভাগ দিলে হয় 1 মিনিট। আবার এই 1 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই, তখন হয় 1 সেকেন্ড, ঠিক আছে? এই 1 সেকেন্ড পর্যন্ত যদি একটু এদিক সেদিক হয়, তাতেও কিন্তু অনেক। এখন আমি যদি এই জায়গায় 90 ভাগ করি, তা তো ওইটাই তো মনে হবে যে একটার একটা পড়ে গেছে। এর যদি আবার 60 ভাগ করি, তার পর যে 1 ভাগ হবে তা তো দেখাই যাবে না। তার যদি আবার 60 ভাগ করি, অনেক ক্ষুদ্র না? এই এতটুকু ক্ষুদ্র পরিমাণে যদি তুমি একটা কোণ নাও, এইরকম মনে হবে যে এটার সাথে মিশে গেছে, তাও দেখবা যে অনেক দূরে, অনেক পার্থক্য, মানে ব্যবধান, ডিস্টেন্স অনেক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওইটাই, এই জন্য আমরা ওইভাবে মন গড়া ভাঙতে পারবো না। তুমি দেখবা যে একটুখানি কম হয়েছে, এই একটুখানিতেই তোমার মনে করো অনেক সমস্যা হইবে, ঠিক আছে? এই জন্য আমরা একটা নিয়ম ফলো করবো, অর্থাৎ সূত্রটা হলো এইভাবে, তোমরা অবশ্যই এটা করছো, 6.2 এর
8 নম্বর উপপাদ্য করছো, সেটা এভাবে ছিল যে একটি ত্রিভুজের ধরো দুইটা কোণ যদি সমান হয়, দুইটা কোণ সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহু সমান হবে। অর্থাৎ এই বাহুর সমান মানে এই কোণের সমান, মানে এই কোণের বিরুদ্ধ এইটা না, আর এই কোণের বিরুদ্ধ এইটা, তাহলে এই কোণ দুটো সমান হলে এই কোণের বিরুদ্ধ যা হবে এই কোণের বিরুদ্ধ তা হবে। তাহলে আমাদের এইটা কাজে লাগবে। অর্থাৎ একটা ত্রিভুজের ধরো এই কোণ আর এই কোণ যদি আমরা সমান করতে পারি, তাহলে এই কোণের বিরুদ্ধ যা হবে এই কোণের বিরুদ্ধ তা হবে। এই টেকনিকটা কাজে লাগাই আমরা এই চিত্রটা অঙ্কন করব। কিভাবে আমি দেখাইতেছি। তাহলে আমরা আসলে এটা বুঝতে পারছি এটা ত্রিভুজ অঙ্কন করা হয় না, কারণ একটা ত্রিভুজের ভূমি এই আর অপর দুই বাহুর সমষ্টি এক জায়গায়, আর এটা তো মন করা হলে তো হইল না। তাহলে কি করতে হবে, আমরা আমাদের টেকনিকে অঙ্কন করতে হবে। কিভাবে আমরা অঙ্কন করব, ওই যে বললাম 6.2 8 নম্বর উপপাদ্যর ওই অনুসারে করব। কিভাবে দেখো, আমরা এখানে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিই। এটা তো আমার মন গড়া, তুমি আমি এটা নিলাম, এই যে দেখো, এই যে দেখতে পারছো, এইভাবে নেবা, এটা মন করা নিলাম। তবে এরপর আর তুমি এটা লাগাইতে পারবে না, আস্তে ধরিয়া এইখানে বসাবা। অর্থাৎ তোমরা জানো একটা কোণের সমান করে একটা কোণ কিভাবে অঙ্কন করে। এই দাগটার এইটার সাথে মিলাবে না, মিলাইলে কোনো সমস্যা নেই, কিন্তু হয় কি মিলানোর পর তারপর আবার এই কাটাটা এই জায়গায় দিয়ে কাটা, এই যে সমস্যা। তো মিলাবো না, আর সমস্যার সৃষ্টিও হবে না। তো ওই মাপটা নেওয়ার পর তারপর থেকে কি করতে হবে, এই জায়গা দিয়ে এই মাপটা নিতে হবে, এইভাবে এইভাবে, ঠিক আছে। তারপর এই জায়গায় দিয়ে আনবা, আমরা এইভাবে করব। করার পর তারপর আমরা যদি এটা যোগ করি তাহলে কি হয় দেখো, তাহলে তো এইটার আমরা নাম দিলাম ধরো জি দিলাম, ঠিক আছে। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার আমরা নাম দিলাম এ। তাহলে আবার একটা ত্রিভুজ হইল যে এ বি সি। আসলে এইটি আমার নির্ণীয় ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ। কিভাবে দেখো, ওই যে আমি যদি এখানে দেখো এইটা ছিল না পুরো বাহু, দেখো এখন আমি যদি এইখানে এবার বসাই, বসানোর পর এইভাবে মাপ নিই, দেখো এই যে একদম এইটা আর যে এই মাপটা দেখো একদম সমান হয়ে গেল না, দেখা যাচ্ছে না, এই যে এইটা আর এই পাশে এইটা একদম সমান। এতে কি হইল জানো, এখন আমি বলতে পারি আসলে এই যে এইটা এইটু এইখান থেকে এই পর্যন্ত তো দুইটা বাহু সমষ্টি, তাই না। তো এই পর্যন্ত একটা বাহু, আর বাকি আমি যতটুকু কাটলাম ওইটাই কিন্তু আবার এই, কারণ এইটা আর এইটা সমান। এই যে আমি দেখাইলাম এইটা গেল তো রুল কম্পাসের সাইজ দেখাইলাম। এবার আর যে ওই যে বললাম না যে উপপাদ্য মানে 6.2 8 নম্বর উপপাদ্য, ওইখানে ছিল কি এই যে এ সি ডি, এটা তো ত্রিভুজ না, ওইখানে আমরা বললাম না একটা ত্রিভুজে দুইটা কোণ যদি সমান হয় কোণ, তাহলে দেখো এই কোণের সমান করে আমরা এনে কোণ আঁকলাম। এতে কি হইল, এই কোণের বিরুদ্ধেও যা হবে ওই কোণের বিরুদ্ধেও তা হবে। এইটা আমরা ওই যে 6.2 8 নম্বর উপপাদ্যতে শিখলাম, ওই টেকনিকটাই এখানে কাজে লাগাইলাম। আর এই জন্যই দেখো আমরা এই মাপটা দেখলাম যে আসলে যে এইটা আর এইটা কিন্তু সমান হয়েছে। তাহলে এভাবে এটা অঙ্কন করতে হবে। এখন আশা করি তোমরা অঙ্কন করা বুঝতে পারছো। এখানে বলা হয়েছে এই যে ভূমি এত আর ভূমি সংলগ্ন একটা কোণ আছে আর অপর দুই বাহু সমষ্টি আছে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে দেখ তোমরা এখন অঙ্কন করতে পারবা। কিভাবে অঙ্কন করবা, প্রথমে যে কোনো রশ্মি বি নেবা, নেওয়ার পর ওই যে ভূমি এর সমান করে কাটবা, তারপর এই জায়গায় কোণটা অঙ্কন করবা, বাস। তারপরে যে দুই বাহু সমষ্টি এভাবে কাটবা, কাটার পর তারপর এটা যোগ করবা, যোগ করলে ত্রিভুজ হইলেও আসলে নির্ণীয় ত্রিভুজ হয় নাই। কেন হয় নাই, কারণ একটা ত্রিভুজের কি করছে দুইটা বাহু সমষ্টি এক জায়গায় দেওয়া আছে, ওইটাই গেছে একটা বাহু হইয়া, আর এটা তো তুমি মন করে আনলা, তাহলে তো এটা তো হইলো না। তাহলে কি করতে হবে, ওই বাহুটা দুইটা বাহুর সমষ্টি এক জায়গায় দেওয়া আছে, তাহলে অবশ্যই ওই দুইটা বাহুরে দুইটা টুকরো করতে হবে এবং দুইটা বাহু বানাইতে হবে। আর ওইটা তো আমরা হাত দিয়ে বানাইলে হবে না, ওটা আমাদের রুলস অনুসারে অর্থাৎ নিয়ম অনুসারে আসতে হবে। এই জন্য আমরা 6.2 8 নম্বর উপপাদ্য ফলো করলাম, ঠিক আছে। এতে কি হইল, এই যে একটা কোণ হইল, ওই কোণের সমান করে এখানে কোণ আঁকলাম, এতে হইল কি ওই জানি এইটু একটা ত্রিভুজ হইল এইটু,
আর যদি ত্রিভুজ হয় তাহলে এই কোণ দুইটা সমান, তাহলে এর বিপরীত বাহু সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, ওই কোণের বিপরীত বাহু এইটা, তাহলে বলতে পারি এইটা আর এইটা সমান। এবং তো আমি তো সমান দেখাইলামও, ঠিক আছে। তাহলে কি হলো, ওই দুই বাহুর সমষ্টি একসাথে দেওয়া ছিল না এতটুকু, তো যতটুকু আমি ওখানে ফালাই দিলাম অতটুকু দিয়েই এ পাশে আমরা কমপ্লিট করলাম। তাহলে আমরা বলতে পারি এ বি সি এটি আমাদের নির্ণীয় ত্রিভুজ। আশা করি তোমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবা, এবং এই কোণ কেন এই কোণের সমান করে এই জায়গায় আনা হয়, ঠিক আছে, কেন এভাবে কি করা হয়, আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। এখন আমি দেখাবো তোমাদের লেখার নিয়মটা। তো আমরা যদি জ্যামিতি যদি অঙ্কন করতে পারি তাহলে আমরা লিখতেও পারবো, আমাদের মুখস্থ করতে হবে না। কিভাবে, এই জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে। তো চলো শুরু করি। আর এটা প্রথম জ্যামিতির প্রথম ভিডিও, তো একটু বড় হইতেছে, আর এখন যা শিখাইতেছি পরবর্তীতে তো এগুলো শেখানো লাগবে না অনেক কিছু, ঠিক আছে। তো একটু বড় হবে, কিছু করার নাই, যারা শিখতে চাও তাদের এভাবেই করতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, তো আমরা শুরু করি। একটু নিয়ম জানতে হবে, নিয়মটা আমি একটু এখানেই বলি। প্রথমেই তোমাদের জানতে হবে, দেখো এটা যদি বলি আমরা একটা বিন্দু, এটা একটা ডট চিহ্ন, এইটার বলা হয় বিন্দু। কি বলা হয়, বিন্দু। এখন এই বিন্দুর পাশে একটা বিন্দু দিলাম, তারপর একটা বিন্দু দিলাম, তারপর একটা বিন্দু, তারপর আমি কলম দিয়ে যদি দেখাই ভালো হয়, মুখে দেখা যাচ্ছে। তো এই একটা বিন্দু, তার পাশে একটা বিন্দু, তার পাশে একটা, তার পাশে একটা, আমরা এইভাবে যদি দিই, তাহলে আস্তে আস্তে এরকম দিলে তাহলে আমাদের রেখা তৈরি হয়, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি, আমি যে এটা রেখা অঙ্কন করলাম, এই রেখাটা এর সারাগায় বিন্দু, অর্থাৎ এই বিন্দু দিয়েই রেখা তৈরি, ঠিক না। তাহলে আমি এই একটা রেখা অঙ্কন করলাম, তাহলে এই রেখাও সারাগায় বিন্দু, ঠিক আছে, সব জায়গায় বিন্দু, আর বিন্দু দিয়েই রেখা হইলো, ঠিক আছে। তার মানে এটা যদি বিন্দু হয়, এরকম পাশে যদি আমরা এরকমের বিন্দু দিয়ে দিই, দিতে 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 রেখার সৃষ্টি হয়। আর ওই রেখা কত প্রকার, দুই প্রকার, একটা সরলরেখা, এইভাবে সোজা থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে কি সরলরেখা, আর একটা হচ্ছে কিন্তু বক্ররেখা, বাঁকানি থাকবে। তো বক্ররেখা আমাদের এখন প্রয়োজন না, আমাদের সরলরেখা প্রয়োজন, ঠিক আছে। তার মানে এই, তাহলে দেখো এই যে দুই দিকে যদি তীর থাকে তার আমরা বলি কিন্তু সরল রেখা। এরপর যদি এক পাশে তীর থাকে সেটা এ পাশে থাকতে পারে, আবার তুমি এ পাশেও দিতে পারো, যে পাশে থাকুক, এর আমরা বলি রশ্মি। এর বলি কি, রশ্মি। তার মানে খেয়াল রাখতে হবে, দুই পাশে তীর তখন আমরা বলবো সরলরেখা, এক পাশে তীর রশ্মি, আর কোনো পাশে তীর না থাকলে তখন তারা বলবো আমরা রেখা অংশ, তখন তারা আমরা বলবো কি, রেখা অংশ। এবং কোনো পাশে তীর নেই, এরপর আবার কাটলা, তাহলে এটা হবে অংশ। ধরো এটু একটা অংশ, এটু একটা অংশ। এরপর যদি আবার কাটো তখন হবে কি, এটু একটা অংশ, এটু একটা অংশ। তাহলে এই জিনিসটা লেখার সময় খেয়াল রাখতে হবে। আমরা দেখো, আমরা বলি না, আমরা দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম, বৃত্তচাপ দিয়ে পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, এরকম বলি কেন। আবার ধরো আমরা এই যে দুইটা বাহু পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলো, এই কথা কেন বলি, কারণ আমরা জানি এই যে বাহু বা রেখা বলো, এটা সব জায়গায় বিন্দু, সব জায়গায় বিন্দু, আর এটাও তো সব জায়গায় বিন্দু, তাহলে অবশ্যই কোনো একটা জায়গা দিয়া একটার উপর একটা পড়ে গেছে, এই জন্য এই জায়গায় ঠিক না, এই জায়গায়। আর এই জন্যই আমরা বলি, ধরো এই বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এখানে একটা বিন্দু দিয়ে গেছে, ওর সব জায়গায় বিন্দু আছে, এই জিনিসটা খেয়াল রাখবা। আর হচ্ছে দুই মাথায় তীর, তখন আমরা বলবো সরলরেখা, এক মাথায় তীর রশ্মি, আর কোনো মাথায় তীর নেই, রেখা অংশ। এই রেখা অংশ দিয়ে যদি আবার কাটি তখন হবে অংশ অংশ অংশ। ক্লিয়ার। এবার এবার দেখো কিভাবে লেখে, আমি ওইটা তোমাদের দেখাইতেছি। একবার যদি তুমি এইটা যদি একবার পারো, ঠিক আছে, কিভাবে অঙ্কন করে বা কিভাবে লেখে, এটা যদি তুমি একবার এটা ধরতে পারো, ঠিক আছে, তাহলে সবগুলোই তুমি অঙ্কন করতে পারবা, লিখতে পারবা। তো প্রথমেই আমাদের লিখতে হবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি, বিশেষ নির্বাচন হলো ওইটা, একটা জ্যামিতি অঙ্কন করার জন্য যতটুকু তথ্য দেওয়া থাকে তার ব্যাখ্যাটা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখবো বিশেষ নির্বাচন। তাহলে শুরু করি। বিশেষ নির্বাচন, নির্বাচন হবে না, ঠিক আছে, নির্বাচন হবে। বিশেষ নির্বাচন কোলন দিতে হবে, তারপর লিখতে হবে মনে করি, মনে করি পর কমা দিতে হবে, ঠিক আছে। এরপর লিখতে হবে, দেখো বিশেষ নির্বাচন কোলন, তারপর মনে করি লিখে কমা দিলাম। তো এরপর আমাদের লিখতে হবে যে একটি একটি ত্রিভুজের, একটি ত্রিভুজের কি দেওয়া আছে, ভূমি, একটি ত্রিভুজের ভূমি ইকুয়াল
এখন দেখো এখানে কত 3.5 সেন্টিমিটার এটা লিখতে হবে যে 3.5 সেন্টিমিটার লিখতে হবে। ও অপর দুই বাহুর সমষ্টি। দুই বাহুর সমষ্টি S ইকুয়াল 8 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ, ঠিক আছে, ভূমি সংলগ্ন একটি কোণ x ইকুয়াল 60 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে। শেষ। তার মানে কি হইলো, এখানে যা অঙ্কন করতে দেওয়া আছে ওইটি আমরা বললাম যে বিশেষ নির্বাচন এইভাবে কোলন দিতে হবে, মনে করি লেখার পর কমা দিতে হবে, ঠিক আছে। এরপর একটি ত্রিভুজের ভূমি এই যে a ইকুয়াল 3.5 সেন্টিমিটার ও অপর দুই বাহুর সমষ্টি ইকুয়াল কত 8 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ x, ঠিক আছে, x ইকুয়াল কত 6 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই জায়গায় এই যে আঁকিতে চন্দ্রবিন্দু হবে, দেওয়া আছে পর দাড়ি হবে, এই জায়গায় ভুল করবে না, তাহলে কিন্তু আর মার্ক পাবা না, ঠিক আছে। এখন এইটা অনেকে এভাবে লেখে যে দেওয়া আছে, এক জায়গায় দেওয়া আছে দেয়, দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি, এভাবে দেওয়ালে এই জায়গায় যদি মনে করি না দেয়, যদি দেওয়া আছে দেয় তাহলে আবার এই জায়গায় দেওয়া আছে হবে না, ঠিক আছে, এই দিকটা একটু খেয়াল রাখবা। এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা লিখবো অঙ্কনের বিবরণ, ঠিক আছে। তো আমরা অঙ্কনের বিবরণটা কিভাবে লিখবো, যেভাবে অঙ্কন করছে ওইটি আমরা মানে লিখবো। অঙ্কনের বিবরণ প্রথম রাখতে হবে যে কোনো রাশি বিই নিই। তো এখন দেখো এখান থেকে আমরা যদি এই পর্যন্ত বিবেচনা করি তাহলে দেখো এখানে 3 নেই, এখানে আছে, তার মানে এক পাশে 3 আছে, এটা বলে কি রশ্মি। আর রশ্মিটা আমরা যে কোনো ভাবে নিতে পারি, ঠিক না, এটা তো আমরা মন করা নিছি। তো আর ওটা নাম হয়েছে বিই, এই জন্য আমরা লিখবো যে কোনো রাশি বিই নিই। কিন্তু এই জায়গায় যদি তোমরা তীর চিহ্ন না দাও তাহলে লিখতে হবে যে কোনো রেখাংশ বিই নিই। এরপর যদি তোমরা সাধু ভাষায় লেখো তাহলে যে কোনো রেখাংশ বিই নিলাম, এভাবে লিখতে হবে। তো আমি চলিত ভাষায় লিখি, কারণ বইতেও চলিত ভাষায় লেখা, আমি চলিত ভাষায় লিখি। তো অঙ্কনের বিবরণ এখানে হবে কি যে কোনো রশ্মি বিই নি, এটা চলিত ভাষা, আর চলিত সাধু মিশানো যাইবে না, ঠিক আছে। যে কোনো রশ্মি বিই নি। এবার কি করলাম, এই বিই রশ্মি থেকে এর সমান করে বিসি রেখাংশ কেটে নি। লেখার নিয়মটা কি জানো, প্রথম করবা কি, এটা আমার পার্সোনাল ভাবে বলা, প্রথমে হচ্ছে 1 নম্বর যে কোথা থেকে, 2 নম্বর কার সমান করে, 3 নম্বর দিক, 4 নম্বর কি হইল। এই জিনিসগুলো মাথায় রাখবা, বুঝতে পারো না, সমস্যা নাই, দেখাইতেছি। তো যেমন আমরা এখনই এইটা লিখবো, লিখলে এই যে আমি এর সমান করে কাটছি, তাই না, তারপর কি হয়েছে আমরা এটা বলবো। তো প্রথম যে আমরা বললাম না কোথা থেকে, এই যে বিই রশ্মি থেকে, একবার বোঝো তাহলে দেখবা যে এগুলো আসলে কি মুখস্থ করতে হবে না, যে কোনো জ্যামিতি তুমি অঙ্কন করবে, তুমি লিখতে পারবে। কিভাবে, এই যে এটা আমরা লিখবো কিভাবে, যে বিই রশ্মি থেকে, ওই যে বললাম না কোথা থেকে, তার মানে বিই রশ্মি থেকে, বিই রশ্মি থেকে। এবার বললাম না কার সমান করে, এই যে এর সমান করে বা ভূমি এর সমান করে, শুধু এও লিখতে পারো যে এর সমান করে, এর সমান করে। প্রথম কি কোথা থেকে,
বিই রশ্মি থেকে। তারপর কি কার সমান করে, এর সমান করে। এরপর হলো দিক। তো এখানে আর তো দিকের প্রয়োজন নাই। যখন প্রয়োজন হবে তখন, দিকের প্রয়োজন খুবই কম হয়। ঠিক আছে? যখন প্রয়োজন হবে তখন তুমি দিক দেবে, এখানে দিকের প্রয়োজন নেই। তার মানে প্রথম কোথা থেকে কার সমান করে, তারপর দিক। এখানে দিক প্রয়োজন নাই। তারপর হবে কি, কি হলো? কি হইলো? এটা ধরো বিসি রেখাংশ হইলো। কারণ এখানেও তীর নেই, এইটা বিবেচনা করলে এখানেও তীর নেই। তার মানে এটা হলো রেখাংশ। তাহলে কি হইলো? বিসি রেখাংশ হইলো। তো এটা আমরা একটু সাজাই বলবো যে বিসি রেখাংশ কেটে নিই। ঠিক আছে? তাহলে বিসি রেখাংশ রেখাংশ কেটে নিই। কেটে নিই। বিসি রেখাংশ কেটে নিই। ঠিক আছে? তার মানে লেখার নিয়ম কি? আচ্ছা সামনে আবার একটু বাজবে নেই, সমস্যা নেই। এরপর আবার দেখো এইখানে আমরা কি করলাম? এই যে কোন এক্স এর কোন এক্স এর সমান করে রাখলাম না? এইটা আমরা কিভাবে বলবো? ওই প্রথমেই লিখবো কিভাবে? যে কোথা থেকে? কোথা থেকে মানে? এই যে বিসি রেখাংশ, ঠিক আছে? তুমি যদি বিই বলো সমস্যা নাই, কিন্তু কাছে একটা বিন্দু আছে তো দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিসি রেখাংশ বলবো, ঠিক আছে? যেন বিসি রেখাংশের বি বিন্দুতে। এটা হলো যে ওই যে বললাম না কোথা থেকে, পরিচয় এটা দিলাম। আমি যে কোন এক্স এর সমান করে অঙ্কন করব, তাই এটা পরিচয় দিলাম যে কোথা থেকে। তাহলে লিখতে হবে বিসি রেখাংশের বি বিন্দুতে। এইভাবেই লেখার নিয়ম। বিসি রেখাংশের, কারণ দুই জায়গায় তো তীর নেই, এটা রেখাংশই। রেখাংশের, ঠিক আছে? তাহলে বিসি রেখাংশের বি বিন্দুতে, বি বিন্দুতে, বিসি রেখাংশের বি বিন্দুতে। এবার কার সমান করে? ওই যে কোন এক্স এর সমান করে। এটা তো এমনি দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে বিসি রেখাংশের বি বিন্দুতে কার সমান করে? কোন এক্স এর সমান সমান করে। কোন এক্স এর সমান করে। এখানেও দিক প্রয়োজন নাই। তাহলে পরের ধাপ কি? কি হলো? এই যে এই কোণটা হইলো না, তাই কোণটা আমরা বলবো সমান করে, তো কোণ সি বি এফ আঁকি। ঠিক আছে? তাহলে কি হইলো? প্রথম কি কোথা থেকে? বিসি রেখাংশের বি বিন্দুতে। কার সমান করে? কোন এক্স এর সমান করে। কি হইল? কোন সি বি এফ হইল। তো ওইটা আমরা একটু বলবো এভাবে সাজাইয়া যে কোন সি বি এফ আঁকি। ঠিক না? এই এখন এই যে কোনটা, এখানে একটা জিনিস আছে, এ জায়গায় বি কোণ না, তাই যে জায়গায় কোণ করে ওইটা আমাদের মাঝখানে রাখতে হবে। ঠিক আছে? বাস শেষ। এই সি আর এফ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু কেন দিই জানো? কারণ এই বি কোণটা হইছে এই বাহুর জন্য আর এই বাহুর জন্য। তাহলে স্পষ্ট আমরা বলে দিলাম যে এই কোণটা হইছে এই যে এই বাহু, অর্থাৎ এই যে সি আর এর মাথায় আছে কি, তো এখান থেকে তো হয় না, এফ আছে, ওটা তো পরে, হ্যাঁ এফ। ঠিক আছে? তো আমরা স্পষ্ট করার জন্য আমরা দিছি। আর এখন কথা হইলো আমরা সি প্রথম দিলাম, এফ শেষে দিলাম। এটা তুমি এপাশ আনতে পারো, ওটা তুমি ওপাশ আনতে পারো, দেখায় না। এই যে বির জায়গায় কোণ করছো, বি হবে মাঝখানে। আর এই বি কোণ করছে এই যে সি আর এসে এফ, সি আর কি এফ। তো এই দুটো আমরা এপাশ ওপাশে দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমরা প্রথমে আমরা বড়টা দিই, অর্থাৎ সি বড় না, এই জন্য আমরা সি দিছি। যদি এইটা এই পাশে তো এইটা এই পাশে তো কোনো সমস্যা নেই, কিন্তু যে জায়গায় কোণ করছে এইটা মাঝখানে দিতে হবে বাধ্যতামূলক। তো কোন লেখা নিয়ম পারবা। দেখো এটা অনেক বড় হইতে আছে, কিছু করার নেই। এই যে অনেক বললাম না নিয়ম, এটি তোর পরবর্তীতে বলবো না ভিডিওতে। এরপর আমরা কি করব? এই যে কি করলাম, এই যে বি এফ রশ্মি থেকে, এই যে এটা তো এসছিল না, এই যে এসছিল, এসে সমান করে বিডি রেখাংশ কাটছে, এটা বলবো কিভাবে বলবো? প্রথমে কোথা থেকে? বি এফ রশ্মি থেকে। এই যে বি এফ রশ্মি থেকে এভাবে বলতে হবে, বি এফ রশ্মি, বি এফ রশ্মি থেকে, বি এফ রশ্মি থেকে কার সমান করে? এস এর সমান করে, সমান করে কি হলো? এই যে বিডি রেখাংশ হইলো, এই যে বিডি রেখাংশ,
বিডি এই যে কাটার পর বিডি রেখাংশ হইলো। তো এটা আমরা যদি একটু সাজাই বলি বিডি রেখাংশ কেটে নিই, তাহলে এই যে বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি রেখাংশ কেটে নিই, বিডি রেখাংশ কেটে নিই, রেখাংশ কেটে নিই, কেটে নিই, এই যে ঠিক আছে কেটে নিই, বাস। এরপর আমরা কি করলাম, এখানে তো সিডি যোগ করছি ঠিক না, তাহলে সিডি বা সি কমা ডি যোগ করি বা সিডি যোগ করি। এরপর এতটুকু সোজাই ছিল, এই জায়গা দিয়ে অনেকে আটকে যায়, তো এটা একটু দেখো। এই যে আমরা বললাম না লেখার নিয়ম কি, প্রথম এসে কোথা থেকে, তাহলে আমরা সি বিন্দু তো অঙ্কন করবো, তার মানে কি এখন সি বিন্দু তো অঙ্কন করবো ঠিক আছে, এই বাহুটা ছেদ করে না, এই বাহুটা, এই বাহু তো ছেদ করে না, এই বাহুটা ছেদ করে, তাহলে এইটার পরিচয় আগে দিতে হবে। তার মানে বলতে হবে এই যে সিডি রেখাংশ, তার কোনো মাথায় তো 3 নেই ঠিক না, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু মানে স্টপ করা, থামানো ঠিক না, তার মানে সিডি রেখাংশের সি বিন্দুতে, এই যে কোথা থেকে, তার মানে কি আমি যদি বলি সিডি রেখাংশের সিডি রেখাংশের সি বিন্দুতে, সিডি রেখাংশের সি বিন্দুতে, এবার কার সমান করে, এই কোণের সমান করে আমরা এখানে অঙ্কন করছি না, তাহলে এই কোণটা বলতে হবে যে কোণ ডি কোণ, তো ডি মাঝখান হবে, কিন্তু এই ডি কোণ করছে কি বি আর এসেছে সি, তাই বি বড় তারপর সি, তার মানে বলতে পারি কোণ বি ডি সি এর সমান করে, এরপর প্রথম কি কোথা থেকে কার সমান করে দিক, এবার কিন্তু দিক প্রয়োজন হইবে, কারণ এই কোণের সমান করে আমরা এখানে কোণ অঙ্কন করব। এখন আমরা যদি এইভাবে অঙ্কন করি, দেখো এখানে বসাই, হ্যাঁ এইভাবে বসানোর পর আমি এদিকে অঙ্কন না করে আমি কিন্তু এটারে এই দিকেও কিন্তু অঙ্কন করতে পারতাম, এইভাবে এদিকেও কিন্তু অঙ্কন করে তারপর এইভাবে এই মাপটা নিয়ে এভাবে কাটতে এদিক কিন্তু আমরা অঙ্কন করতে পারতাম, এদিক পারতাম। তাহলে এটা একটু বলে দিতে হবে এই জায়গায় দিকটা প্রয়োজন, তা না হলে আমরা স্পষ্ট হয় না। তার মানে বলতে হবে যে সিডি রেখাংশের সি বিন্দুতে কোণ এই যে বি ডি সি এর সমান করে, এখন কি হইলো এটা বলার আগে দিক বলতে হবে, যে সিডি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে, যদি এই পাশে অঙ্কন করতাম তাহলে বলতাম সিডি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে সেই পাশে। তো যাই হোক আমরা এই পাশে অঙ্কন করবো, এই জন্য আমরা বলবো যে সিডি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে, তারপর আর কি হইলো এটা বলবো, সমান করে যে সিডি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে, সেই পাশে, দেখা যাচ্ছে, হ্যাঁ সেই পাশে, এবার কি হইলো এটা বলবা, এই যে রশ্মিটা হইলো, অর্থাৎ আমরা তো কোণ অঙ্কন করলাম তাই না, এই যে কোণ অঙ্কন করলাম, তাহলে আমরা এই কোণটা হয়েছে এখান তো মাঝখানে সি আর করছে কেটা ডি আর জি, তাহলে আমরা ডি সি জি বলবো, আর সেই পাশে আমরা যদি বলি কোণ দেখা যায় ডি সি জি আঁকি, ঠিক আছে চন্দ্রবিন্দু। তাহলে এখন এই যে সিজি রশ্মি আর বিএফ, তো বিএফ হলো রশ্মি হবে, তো কাছে একটা বিন্দু আছে আমরা এটাই বলি, ওটা বলা যায় কোনো সমস্যা নেই, তো এটাই বলি যে সিজি রশ্মি ও বিডি, তাহলে কোনো মাথায় 3 নেই, রেখাংশ সিজি রশ্মি ও বিডি রেখাংশ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, এখানে ছেদ করি বলা যাবে না, ছেদ করি মানে তুমি করলা, এটা তো তুমি করো না, নিয়ম অনুসারে দেখছো কোন একটা জায়গা দিয়ে গেছে, এর বলে ছেদ করে। তাহলে আমরা একটু এই পাশে লিখি, তাহলে আমরা বলবো এই যে সিজি রশ্মি, সিজি মানে রশ্মি ও বিডি রেখাংশ পরস্পরকে
পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, কারণ করি লেখা যাবে না, করে। ঠিক আছে, আর যখন ছেদ করে তাহলে আমরা এই পেলাম না, এ বিন্দু, বি বিন্দু, সি, তাহলে এটা আমাদের নির্ণীয় ত্রিভুজ। ঠিক আছে, আমরা বলতে পারি যে তাহলে কমা দিতে হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট বা নির্ণীয়, যা বলো, উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি একসাথে আবার একটু দেখাই, যদি লেখার জন্য তোমরা যদি স্ক্রিনশট দাও দিতে পারো, প্রথমে জায়গায় দিয়ে দাও, তারপর একটা, এখন বাস, এরপর এইটা। তো আশা করি বুঝতে পারছো।